হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। প্রিভিয়াস আজকে আমরা এই চ্যাপ্টারের একদম লাস্ট ভিডিও করব। অর্থাৎ প্রিভিয়াস চ্যাপ্টার আমরা পড়ে এসেছি যে ফ্লোরা অ্যান্ড ফনা এবং তাদের ইম্পর্টেন্স, ঠিক আছে, হাউ ফ্লোরা অ্যান্ড ফনা হ্যাভ দেয়ার ইম্পর্টেন্স ইন আওয়ার ডেলি লাইফ, এবং এটাও পড়ে এসেছি যে টাইপস অফ ওয়াইল্ড লাইফ, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্সেস অ্যান্ড তাদেরকে কীভাবে কনজার্ভ করতে হয়, কনজারভেশন অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্সেস। এবার আমরা পড়ব যে লাস্ট যে টপিকটা আছে, যেটা হচ্ছে কমিউনিটি অ্যান্ড কনজারভেশন। অর্থাৎ কমিউনিটি কীভাবে এই যে ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফকে কনজার্ভ করবে। এতক্ষণ তো আমরা দেখে এলাম, কি দেখলাম যে বিভিন্ন গভর্নমেন্ট পলিসি, গভর্নমেন্ট কী করলো, ফরেস্ট রিজার্ভ ফরেস্ট তৈরি করলো, প্রোটেক্টেড ফরেস্ট তৈরি করলো, তাই তো। তারপর যে আনক্লাসড ফরেস্ট সেগুলো জয়েন্ট ভেঞ্চারে তৈরি হলো। তো ঠিক আছে, তো গভর্নমেন্ট তো তৈরি করেছে, এবং গভর্নমেন্ট ফরেস্টটা কোন এরিয়াতে তৈরি করে, অর্থাৎ সেই ওই এরিয়ার, অর্থাৎ সেখানকার লোকেদের তো একটা দায়িত্ব এবং কর্তব্য থাকে। সুতরাং গভর্নমেন্ট তো আইন কানুন অ্যাক্ট প্রপোজ করলো, কিন্তু সেটাকে ঠিকঠাক ইমপ্লিমেন্ট করার দায়িত্ব, সেটাকে ঠিকঠাক পালন করার দায়িত্ব কার? সেই অঞ্চলে যে অঞ্চলের লোকেরা বসবাস করে সেই অঞ্চলের লোকেদের। কারণ কোনো একটা যদি সেই রিজার্ভ ফরেস্ট হোক বা প্রোটেক্টেড ফরেস্ট হোক, কোনো একটা অ্যাক্ট যদি ভায়োলেট হয়, তাহলে সেই ভায়োলেট করার সেটাকে দেখরেখ করার দায়িত্ব কার? সেই ফরেস্ট ডিপার্টমেন্টের তো আছেই, তার সাথে সাথে লোকাল কমিউনিটির একটা কিন্তু দায়িত্ব থাকে। কারণ সরকারের পক্ষে সবসময় সম্ভব হয় না যে কি করবে, যেখানে যে এগুলো সাধারণত কার আন্ডারে থাকে, স্টেট গভর্নমেন্টের আন্ডারে। এবার স্টেট গভর্নমেন্টের কোনো মন্ত্রী বা কোনো সিএম এসে কি দেখবে? কেউ যদি কোনো তোমার অঞ্চলে যদি কোনো ফরেস্টে যদি হয়তো এনক্রোচমেন্ট হচ্ছে বা পোচিং হচ্ছে, ঠিক আছে, তো সেইগুলোকে দায়িত্ব কাদেরকে নিতে হবে? সেইগুলোকে দায়িত্ব নিতে হবে সেখানকে বসবাস করছে সেই অধিবাসীদের, অর্থাৎ সেখানকার লোকাল কমিউনিটিতে তাদেরকে সেই ফরেস্টের দায়িত্বটা নিতে হবে। সরকারের সাথে তাদেরকে কিন্তু একদম প্যারালালি কাজ করে যেতে হবে, তবেই কিন্তু এই যে সমস্ত ফরেস্ট কনজারভেশন আছে সেগুলো কিন্তু সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। তো সুতরাং আমরা দেখব যে এখানে কি বলেছে, যে কমিউনিটি অ্যান্ড রিসোর্সের এই যে অর্থাৎ কনজারভেশনের মধ্যে যে এখানকার লোকাল কমিউনিটি কী হবে, যে ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফ কনজারভেশনে কী রোল প্লে করে, সেটা আমরা পড়ব। তো এখানে কি আছে, যে কারণ কি, কারণ ফরেস্ট আর দ্য অলসো হোম সাম ট্র্যাডিশনাল কমিউনিটিস, অর্থাৎ যে সমস্ত ট্র্যাডিশনাল কমিউনিটি আছে, অর্থাৎ যারা ফরেস্টে থাকতো আদিবাসী থেকে আরম্ভ করে, তাদের মেন ফরেস্ট, তাদের লাইভলিহুডের মেন যে জায়গা সেটা কোথায় ছিল? তারা সমস্ত কিছু দে আর টোটালি ডিপেন্ডেন্ট অন ফরেস্ট, তাই না? কারণ ফরেস্টের ওপর বেসিস করেই তাদের সমস্ত জীবনের সমস্ত কর্মকাণ্ড তাদের ফরেস্টের উপরে ডিপেন্ড করেই কিন্তু নির্ভর করে। কিন্তু সেই জন্য কি করে, কারণ কি, কারণ ফরেস্ট থেকে তাদের লাইভলিহুডের প্রত্যেকটা জিনিস পায়, তাই তো। এবং তারা ফরেস্টের কি বলবো, তারা ক্লোজ অ্যাসোসিয়েশন, ফরেস্টের সাথে ক্লোজ অ্যাসোসিয়েশন থাকে সেই সমস্ত অঞ্চলে বসবাসকারী কমিউনিটিদের মধ্যে, যারা ফরেস্টের উপর ডিপেন্ডেন্ট। তো কী জন্য করে, কারণ হচ্ছে সেই জন্য তাদের যে ট্র্যাডিশনাল, অর্থাৎ যে ট্র্যাডিশনাল কমিউনিটিস আছে, তাদেরকে ফরেস্টকে রক্ষা করার জন্য কী জন্য রক্ষা করলো, ইন সাম এরিয়াস, কোনো এরিয়াতে কী করলো, সাম এরিয়াস অফ ইন্ডিয়া লোকাল কমিউনিটিস আর স্ট্রাগলিং টু কনজার্ভ দিস হ্যাবিটেটস, অর্থাৎ যে সমস্ত সংরক্ষিত অঞ্চল আছে সেইগুলোকে তারা কনজার্ভ করতে চাইলো গভর্নমেন্টের সাথে, অ্যালং উইথ গভর্নমেন্ট অফিসিয়াল, কিসের জন্য, সিকিউর দেয়ার ওন লং টার্ম লাইভলিহুড, তাই না? কারণ লোকাল কমিউনিটিরাও কী করলো, লোকাল কমিউনিটিরাও গভর্নমেন্টের অফিসিয়ালের সাথে তারা জয়েন্ট ভেঞ্চার করে তারা দে অলসো স্টার্টেড প্রোটেক্টিং দেয়ার ফরেস্ট, তাই না? কারণ ওই যে ফরেস্টের ওপর সেই লোকাল কমিউনিটিটা নির্ভর করছে, তাই তো। সুতরাং ফরেস্টটাকে কনজার্ভ করলে কী হবে, তাদের লাইভলিহুডটা টোটালি কী হবে, প্রোটেক্টেড হবে। ফরেস্টটা যদি শেষ হয়ে যায় তাহলে কী হবে, তাদের লাইভলিহুডটা তো ডিস্ট্রয় হয়ে যাবে। সেই জন্য তারা বুঝতে পারলো, লোকাল কমিউনিটিরা বুঝতে পারলো যে এই ফরেস্ট কনজার্ভের ইম্পর্টেন্সটা কী। যদি এটা ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কী হবে, তাদের টোটাল লাইভলিহুডটাই কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। সেই জন্য তারা নিজেদের মধ্যে কিছু অ্যাকশন নিল, ঠিক আছে। অর্থাৎ এই যে লোকাল কমিউনিটি তারা ইম্পর্টেন্স যখন বুঝতে পারলো, তারা কি করলো, তারা কিছু অ্যাকশন নিল। কি অ্যাকশন কি টেকেন, অর্থাৎ কি অ্যাকশন নিল তারা, যেমন এখানে কি আছে, সারিস্কা টাইগার রিজার্ভ,
যে রিজিয়ানটা আছে এখানে কীগুলো ভিলেজার্স হ্যাভ ফট এগেনস্ট দ্য কি মাইনিং সাইটিং দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। অর্থাৎ এই সারিস্কা যে টাইগার রিজার্ভ রিজিয়ানে অর্থাৎ যে মাইনিংয়ের জন্য অর্থাৎ যে লগিং কন্ট্রাক্টর আছে আর যে যারা মাইন করতে এসেছিলো অর্থাৎ মিনারেলস এক্সট্র্যাক্ট করতে এসেছিলো, মিনারেল এক্সট্র্যাক্ট করলে কী হবে সেখানে ফরেস্টটা তো ডিস্ট্রয় হবেই এবং তার সাথে সাথে সেই ফরেস্টের উপর যে সমস্ত ডিপেন্ড করে বায়োডাইভার্সিটিটা ক্রিয়েট হয়েছে সেটাও কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। সেই জন্য যেহেতু তারা বুঝতে পারলো যে আমাদের ইম্পর্টেন্সটা কী, অর্থাৎ মানে আমাদের লাইভলিহুড মেনটেনের জন্য ফরেস্টের ইম্পর্টেন্সটা কী, তাহলে এই যে সারিস্কা টাইগার রিজার্ভ ভিলেজার্সরা কী করলো, তারা ফট এগেনস্ট দ্য এই সমস্ত মাইনার্সদের বিরুদ্ধে তারা কী করলো, যে বিদ্রোহ ঘোষণা করলো। বিদ্রোহ তো নয়, তারা প্রোটেস্ট করতে লাগলো। কী বলে প্রোটেস্ট করতে লাগলো, যে দেখাতে লাগলো যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াইজ আপনারা এখানে কী করতে পারেন না, এখানে মাইনিং বা অন্য কিছু বা এনক্রোচমেন্ট করতে পারেন না। সুতরাং এইভাবে তারা লোকালি কী করলো, তারা গভর্নমেন্টের সাথে জয়েন্ট ভেঞ্চার করে অফিসিয়ালদের সাথে তারা নিজেদের প্রোটেকশনের জন্য সুরক্ষার জন্য কী করলো, ফরেস্টকে রিজার্ভ করতে লাগলো। সেকেন্ড আবার কি দেখেছে দেখো, in many areas villagers themselves protecting habitats গভর্নমেন্ট তো হেল্প করছেই, তার সাথে সাথে কী করলো, আবার অনেক রিজিয়নে কী করলো যে ভিলেজার্সরাও কী করলো, দে অলসো মানে themselves try to protect the forest। তাই তো গভর্নমেন্ট করুক আর না করুক সেটা ব্যাপার নেই, কিন্তু তারা নিজেরাই কী করলো, যে তারা ডিসাইড করলো হ্যাঁ ঠিক আছে আমরা এবার এই ফরেস্টটাকে কনজার্ভ করব। তাই তো সেই জন্য কী করলো, ইন মেনি এরিয়াস এখানে কী আছে, ইন দ্য ইনহ্যাবিটেন্টস অফ ভিলেজ ইন দ্য আলওয়ার ডিস্ট্রিক্ট, অর্থাৎ আলওয়ার ডিস্ট্রিক্টের 5টা গ্রামবাসীরা মিলে কী করলো, তারা নিজের একটা যে একটা এরিয়া ছিল, ফরেস্টেড এরিয়া ছিল, সেটাকে ঘোষণা করে দিল কি ভৈরবদেব দাকব সেঞ্চুরি। অর্থাৎ সেখানে কী করলো, দ্য ইনহ্যাবিটেন্টস অফ 5 ভিলেজার্স ইন দ্য আলওয়ার ডিস্ট্রিক্ট অফ রাজস্থান হ্যাভ ডিক্লেয়ার 1200 একর্স, ঠিক আছে 1200 একর্স মানে হেক্টার্স রিজিয়নকে, অর্থাৎ নিজস্ব যে 1200 হেক্টর তারা সেলফ ডিক্লেয়ার করে দিল। এটা কী হিসাবে ডিক্লেয়ার করে দিল, যেখানে যে ভৈরবদেব দাকব সেঞ্চুরি, ঠিক আছে এখানে যে সমস্ত গাছ আছে, সুতরাং যে সমস্ত ওয়াইল্ড লাইফ আছে সেগুলোকে তারা প্রোটেক্ট করে দিল এবং তার নাম দিয়ে দিল ভৈরবদেব দাকব সেঞ্চুরি। এবং সেখানে কি করলো, ডিক্লেয়ারিং দেয়ার ওন সেট অফ রুলস, ঠিক আছে তারা নিজস্ব কী করলো, নিজস্ব রুল এবং রেগুলেশন ইমপ্লিমেন্ট করলো, যে এই জঙ্গলে কি করা যাবে কি করা যাবে না, কিভাবে তারা হান্টিংকে ব্যান করে দিল। তারা লোকালি তারা কি বললো, যে এই জঙ্গলের মধ্যে কোনো হান্টিং বা কোনো এনক্রোচমেন্ট হবে না সমস্ত এই জায়গাগুলোতে তারা, কারণ আমরা নিজস্ব লোকালি কী করেছি, এটা আমরা একটা স্যাঞ্চুরি হিসাবে প্রোটেক্ট করেছি। স্যাঞ্চুরি মানে কি, স্যাঞ্চুরি মানে হচ্ছে যে কোনো অ্যানিম্যাল বা স্পিসিস বা কোনো প্ল্যান্ট সেখানে কী হয়, প্রোটেক্টেড থাকে, সেখানে তাকে কেউ হান্ট করতে পারবে না, অর্থাৎ কিল করতে পারবে না, বা কোনো তাকে নিয়ে কোনো ব্যবসা ট্রেড বা কিছু করা যাবে না, সে কিন্তু ন্যাচারালি সেখানে স্টেট করবে একদম পিসফুলি, কেউ তাকে হান্টিং করতে পারবে না, দ্যাট ইজ সেঞ্চুরি। তাহলে সুতরাং আমরা দেখলাম যে প্রত্যেকটা রিজিয়নে কী হচ্ছে, যে প্রত্যেকটা রিজিয়নে এখানে যে লোকাল কমিউনিটি কী হয়েছে, তারা নিজেদের ফরেস্টকে বাঁচাবার জন্য নিজেরাই কিন্তু নিজেদের কাঁধে রেসপন্সিবিলিটিটা তুলে নিয়েছে, তাই না। গভর্নমেন্ট অফিসিয়াল তো করছেই, তার সাথে সাথে কী করছে, তার সাথে সাথে নিজেরাও কী করছে, নিজেদের প্রয়োজন মানে যতটা করা সম্ভব তারাও নিজেরা যে ফরেস্ট রিজিয়ন এরিয়া আছে তাকেও কিন্তু সেঞ্চুরি ঘোষণা করে সেখানে নিজস্ব লোকাল যে ল এবং কী আছে রেগুলেশন, রুলস অ্যান্ড রেগুলেশন তার উপরে ইমপ্লিমেন্ট করলে, যেন বাইরের কেউ এসে সেখানটাকে সেই জায়গাটাকে ডিস্ট্রয় করতে না পারে। এই জিনিসগুলো করলো কেন, কারণ তারা রিয়েলাইজ করতে পেরেছিল যদি ফরেস্ট যদি না থাকে তাহলে কী হবে, বায়োডাইভার্সিটি থাকবে না, তাহলে কী হবে, তাদের যে নিজস্ব লাইভলিহুডটা আছে সেটাও কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং আমরা নেক্সট এবার দেখব যে এই ফরেস্ট বাঁচানোর জন্য কি কি মুভমেন্ট অর্গানাইজ করা হয়েছিল। নেক্সট স্লাইডে আমরা সেটা দেখব। কমিউনিটি কনজারভেশনে এবার আমরা দেখব যে সেক্রেট গ্রুপের মাধ্যমে কিভাবে ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফকে কনজার্ভ করা হচ্ছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে সেক্রেট গ্রুপটা কি, তাই না। সেক্রেট গ্রুপসটা কি, অর্থাৎ সেক্রেট গ্রুপস বলছে এ নেচার ওয়ার্শিপ ইজ ওল্ড ট্রাইবাল বিলিফ। ওল্ড ট্রাইবালদের বিলিফ, কী বিলিফ ছিল, যে বেসড অন দ্য প্রেমিসেস
দ্যাট অল ক্রিয়েশন অফ নেচার হ্যাভ টু বি প্রোটেক্টেড, তাই না? তাহলে অর্থাৎ এই যে সেক্রেট গ্রুপসের বিলিভসটা ছিল যে আমরা যে সমস্ত নেচার থেকে যে সমস্ত জিনিসগুলো পাচ্ছি, অর্থাৎ নেচারের যে সমস্ত নদী, পাহাড়, পর্বত থেকে আরম্ভ করে, জঙ্গল থেকে আরম্ভ করে যে সমস্ত মাউন্টেন্স আছে, সেগুলো কার ক্রিয়েশন? নেচারের ক্রিয়েশন। সুতরাং আমাদেরকে এগুলোকে কী করতে হবে? প্রিজার্ভ করতে হবে, তাই না? নেচার ক্রিয়েশনকে দে হ্যাভ টু প্রিজার্ভ, যে এটাই তারা পলিসি অ্যাপ্লাই, মানে তারা বিশ্বাস করতো। কারণ যে সমস্ত এনসিয়েন্ট, অর্থাৎ যে সমস্ত জঙ্গলে যারা লোক থাকতো, তাই না, সেই জঙ্গলের লোকেরা ম্যাক্সিমাম যে সমস্ত ন্যাচারাল যে সমস্ত এন্টিটি আছে, যেমন পাহাড় হোক, পর্বত হোক, প্রত্যেকটা জিনিসকে তারা কি একটা দেবদেবীর সঙ্গে তুলনা করতো, ঠিক আছে? সেই জন্য কী হলো, দ্য গ্রোভস, তাহলে সেক্রেট গ্রোভসের মানে হচ্ছে দ্য ফরেস্ট অফ দ্য গড অ্যান্ড গডেস, তাই না? তাহলে ফরেস্টটা কাদের? সেক্রেট গ্রুপদের বিলিভই ছিল যে ফরেস্ট হচ্ছে গড আর গডেস। আর আমরা প্রত্যেককেই কী করি? আমরা প্রত্যেকেই ধর্মের কাছে সবাই কিন্তু মাথা নত করি, তাই না? ধর্মর কাছে, ধর্ম সামনে এলেই কিন্তু সব কিছু হেরে যায়। মানে মানুষের এটাই হচ্ছে নেচার। কারণ কি, সেই জন্য যেহেতু পাহাড়কে একটা তারা, অর্থাৎ যে ন্যাচারাল যে ফেনোমেনাল যে সমস্ত জিনিসগুলো আছে, তাদেরকে প্রত্যেকটা তাদের সঙ্গে একটা গড বা গডেসের একটা এন্টিটি তাদের সাথে অ্যাড করতে লাগলো, ঠিক আছে? যে সেই জন্য কী হলো, লার্জ পার্ট অফ ফরেস্ট হ্যাভ বিন লেফট আনটাচ বাই দ্য লোকাল, তাহলে অনেক আনটাচ হলো কার? বাই দ্য লোকাল পিপল অ্যান্ড এনি ইন্টারফারেন্স, ঠিক আছে, উইথ দ্য ফরেস্ট ইজ ব্যান্ড, তাই না? তার মানে কি, অর্থাৎ যেহেতু সেক্রেট গ্রুপটা কী করতো, প্রত্যেকটা ন্যাচারাল এন্টিটিকে অ্যাজ এ গড এবং গডেস হিসেবে কী করতো? ওয়ার্শিপ করতো। সেই জন্য তারা, প্রথমেই বললাম, তারা কী ভাবতো যে নেচারে প্রত্যেকটা জিনিসকে, মাউন্টেন থেকে আরম্ভ করে, জঙ্গল থেকে আরম্ভ করে, ওয়াইল্ড লাইফ থেকে আরম্ভ করে, প্রত্যেকটাকে তারা দেবদেবীর সাথে কম্পেয়ার করতো। আর সেই জন্য যেহেতু ফরেস্ট এবং ন্যাচারাল ওয়াইল্ড লাইফ বা যে কোনো রিজিয়ন হোক, সেটা যেহেতু দেবদেবীর সাথে যারা রিলেট করে দিত, কোরিলেট করে দিত, তাহলে সেখানে কি একটা ভক্তি শ্রদ্ধা একটা চলে আসছে। তাহলে আননেসেসারি লোকে সেখানে কী করতে পারতো না? প্রবেশ করতে পারতো না, ঠিক আছে? এরকম অনেক আমাদের সমস্ত ফোকলোর বা অনেক ইয়েতেই শোনা যায় যে এই জঙ্গলটাতে প্রবেশ করা যাবে না, এখানে এই, ঠিক আছে, গড রয়েছে, ঠিক আছে, এই নদীটাতে প্রবেশ করা যাবে না। যেমন আমরা নদীকে কী বলি? মা গঙ্গা বলি, মা গঙ্গা মায়ের সাথে তুলনা করি, গডেস গঙ্গার সাথে, তাই না? সেরকম প্রত্যেকটা এন্টিটিকে কী করতে লাগলো? তাহলে ন্যাচারাল, মানে অর্থাৎ গডেসের সাথে কম্পেয়ার করতে লাগলো। তার মেন উদ্দেশ্যটা কী ছিল? যে মেন উদ্দেশ্য ছিল ওই সমস্ত হিউম্যান ইন্টারাকশানতে তাদেরকে আনটাচ করে রাখা। কারণ হিউম্যান যেখানে যাবে, সেখানে কি করবে? সেখানে তার হিউম্যান ট্রেস তার ফেলে আসবে। তার হিউম্যান ট্রেস মানে তার পায়ের ছাপ, কি পায়ের ছাপ নয়। সে হয়তো সেখানে গেল, সেখানে হয়তো দেখলো ফরেস্টেশন করলো, ঠিক আছে, ডিফরেস্টেশন করলো, এখানে প্লাস্টিক ইউজ করলো, প্লাস্টিকের কোনো জিনিসপত্র প্লাস্টিক পড়ে থাকলো। অর্থাৎ প্রত্যেকটা যে কোনো একটা রিজিয়ন যদি এখানে সেক্রেট গ্রুপ, যেখানে যে এটা যে জঙ্গলটা যদি কনসিডার করা হয়, তাহলে এখানে কোনো রকম হিউম্যান ইন্টারাকশন হবে না, আনটাচ থাকবে, হিউম্যান আনটাচ এখানে এই রিজিয়নটা থাকবে এবং এই আনটাচলিভাবে এই জায়গাটা প্রোটেক্টেড হবে, তাই না? সেই জন্য কী করলো, বিভিন্ন যে গ্রুপ আছে তারা কি করলো, যে বিভিন্ন ট্রাইবাল রিজন, আর ট্রাইবাল রিজিয়নটা কী করতো, সবসময় ফরেস্টে থাকতেই তাদের প্রেফার করতো, তাই না? কারণ তারা মানে অফেনলি কানেক্টেড উইথ দ্য ফরেস্ট, ঠিক আছে? এবং ফরেস্টে কেন তারা ফরেস্টে থাকতো? কারণ ফরেস্ট থেকে তাদের সমস্ত লাইভলিহুডটা তাদের ডিপেন্ডেন্ট ছিল ফরেস্টের ওপর। তাহলে ফরেস্টটাই যদি কী হয়, ডিস্ট্রয় হয়ে যায়, তাদের তো হার্ডশিপস ক্রিয়েট হবে, তাই না? সেই জন্য তারা কী করলো, যে এই সমস্ত ন্যাচারাল এন্টিটিগুলোকে গডেস এবং গডেসের সাথে কম্পেয়ার করতে লাগলো, ঠিক আছে? এবার কি হচ্ছে, এবং এই যে কম্পেয়ার করার যে জিনিসগুলো, কয়েকটা আমরা উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পাবো, বুঝতে পারবো কি, যে তার ফলে অ্যাজ এ রেজাল্ট হিসাবে কি হয়, যে সার্টেন সোসাইটিস প্রিজার্ভ এ পার্টিকুলার ট্রি, কিছু পার্টিকুলার ট্রি হুইচ হ্যাভ দে প্রিজার্ভ ফ্রম দ্য টাইম ইমেমোরিয়াল। অর্থাৎ সে এনসিয়েন্ট টাইম থেকে আমরা কী করছি, কিছু ট্রিকে আমরা অ্যাজ এ সেক্রেট ট্রি হিসাবে কী আসছি, কনসিডার করে আসছি। কোন কোন ট্রিগুলো? একটা হচ্ছে যেমন মুন্ডা এবং সান্তাল। কোথায়? ছোটনাগপুর রিজিয়ানে কী করতো, এই ছোটনাগপুর রিজিয়ানে মুন্ডা এবং সান্তাল সম্প্রদায়ের লোকেরা কী করতো, দে ওয়ার্শিপ দ্য মহুয়া ট্রি অ্যান্ড দ্য
কাদম্বা ট্রি, ঠিক আছে। তাহলে কোথায় ছোটনাগপুর রিজনে মুন্ডা এবং যে সমস্ত সান্থাল ট্রাইব ছিল, দে sacred worship the kadam and mohua tree, and also tribals of Urisha and Bihar, they also sacred worship the tamarind অর্থাৎ তেঁতুল গাছ এবং ম্যাঙ্গো ট্রি, তেঁতুল গাছ এবং ম্যাঙ্গো ট্রিকেও সেক্রেট ট্রি হিসেবে তারা কনসিডার করতে লাগলো। এবং ডিউরিং ওয়েডিং অর্থাৎ বিয়ে ম্যারেজ সেরিমনি হিসাব ইয়েতে কী লাগে, তেঁতুল গাছও লাগে, আবার আম গাছের পাতাও লাগে, তাই না। তাহলে এই যে প্রত্যেকটা এইগুলো ওয়ার্শিপ করতে লাগলো, মানে কি আমরা যাকে ওয়ার্শিপ করবো তার তো আমরা রেসপেক্ট করবো, তাদেরকে আমরা কনজার্ভ করার চেষ্টা করবো, তাই না। তাহলে সুতরাং এই সমস্ত যে সান্থাল এবং এই যে রিজিয়নের অর্থাৎ সান্থাল মুন্ডাতে তারা এই মহুয়া এবং এদের কদম ট্রিকে কনজার্ভ যেহেতু ওয়ার্শিপ করতে, তাহলে নিশ্চয়ই তারা এদের এই ট্রিগুলোকে কনজার্ভ করতে লাগলো। এবং আর কি উড়িষ্যা এবং বিহারের ট্র্যামারিড, তেঁতুল এবং ম্যাঙ্গো ট্রিদেরকেও কী করতে লাগলো, মানে ওয়ার্শিপ করতে লাগলো। এবং দে আর অফেনলি ইউজিং ডিউরিং দ্য ওয়েডিং সেরিমনি। অ্যান্ড থার্ড কী হচ্ছে মেনি অফ পিপল অ্যান্ড বেনিয়ান ট্রি, আমাদের আবার কি পিপল অর্থাৎ পাকুড় গাছ যেটা বলি, পিপল এবং বেনিয়ান বট গাছ আর কি কনসিডার অ্যাজ সেক্রেট, এটাকেও আমরা জানি যে পিপল গাছ অবশ্য তার কোনো পিপলের কোনো সায়েন্টিফিক কারণ আছে যে পাকুড় গাছ কী হয় সবথেকে বেশি অক্সিজেন দেয় অল টাইম, সেজন্য। এবং হিন্দু কালচার ওয়াইজ কি পিপল ট্রিকে একদম সেক্রেট ট্রি মানা হয়, বট গাছকেও তাই মানা হয়, ঠিক আছে। এবং অনেক সময় গ্রাম্য বা অনেক রকম জায়গায় আমরা শুনতে পাবো যে বট গাছের নিচে কী আছে, যে একটা স্পিরিট আছে, ঠিক আছে। সুতরাং বট গাছকে কেন হয়েছে এই সমস্ত কথা বলে কী করা হচ্ছে, তাদেরকে কনজার্ভ করা হচ্ছে যাতে ওই রিজিয়নটা ওই গাছটাতে কেউ না যায়, ঠিক আছে। সেই জন্য এখানে না গেলে কী হবে, সেখানে তার ডালপাল্লা কাটা বা কোনো রকম কিছু হবে না, তাহলে সুতরাং ন্যাচারালি গ্রো করবে এটা, তাই না। সেই জন্য এখানে সেক্রেট হিসেবে কনসিডার করা হতো। আর কি হচ্ছে সেক্রেট কোয়ালিটিস অফেন অ্যাসক্রাইব মানে গডের সাথে কম্পেয়ার করলো, অ্যাটাচ করে দেওয়া হলো, ঠিক আছে। সেক্রেট কোয়ালিটিস কোনগুলোকে, যেমন স্প্রিং, মাউন্টেন পিকস, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল হুইচ আর প্রোটেক্টেড ক্লোজলি। এবং এই মাউন্টেন পিক, প্ল্যান্ট এগুলোকে কাদের সাথে অ্যাসক্রাইব করা হলো, গডের সাথে অ্যাটাচ করে দেওয়া হলো, ঠিক আছে। যেমন আমাদের মাউন্টেন পিক, আমরা প্রত্যেকে অনেক মাউন্টেন পিককে আমরা শ্রদ্ধা করি, ঠিক আছে, তীর্থ করতে যাই, ঠিক আছে, পিলগ্রিমেজরা যায় তাদের দর্শনের জন্য। যে কৈলাস যেমন কি বলা হয় যে হোম অফ লর্ড শিবা, ঠিক আছে, কৈলাস মাউন্টেন, হিমালয় মাউন্টেন আছে, ঠিক আছে। এই সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন রকম প্ল্যান্টস এবং অ্যানিম্যালকেও আমরা অ্যাজ এ সেক্রেট হিসাবে তাদেরকে আমরা প্রোটেক্ট করি। যেমন হচ্ছে ম্যাকাও, বিভিন্ন যে মন্দিরে আমরা দেখতে পাবে যে অনেক রকম বাঁদর, ঠিক আছে, ম্যাকাও আর এদেরকে কী করা হয়, অ্যারাউন্ড দ্য মেনি টেম্পলস আর ফিড ডেলি, তাদেরকে প্রত্যেক দিনকে খাওয়ানো হচ্ছে। কী হিসাবে খাওয়ানো হচ্ছে, যে তারা যেন ট্রিটেড অ্যাজ এ ডিভোটি হিসাবে, ট্রিটেড অ্যাজ এ টেম্পল ডিভোটি হিসাবে তাদেরকে প্রত্যেক দিন খাওয়ানো হচ্ছে। যেহেতু তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, খাওয়ার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে তারা কি ওয়েল ফ্লাওয়ারিশ হচ্ছে, তাই না। তাহলে তাদেরকে কনজার্ভ করা হচ্ছে অ্যারাউন্ড দ্য টেম্পল রিজিয়ন, তাই না। আর কি হচ্ছে, আর বিষ্ণই ভিলেজ ইন দ্য রাজস্থানে যে বিষ্ণই ভিলেজ আছে, ঠিক আছে, অর্থাৎ যেখানে বিষ্ণই সম্প্রদায়ের লোকেরা থাকে, সেখানে তারা এই যে ব্ল্যাক বাক অর্থাৎ যে চিঙ্গারা যে হরিণ আছে, পিজন, তারপরে পিকক, এগুলোকে তাদেরকে অ্যাজ এ সেক্রেট অ্যানিমেল হিসেবে কনসিডার করা হতো। তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে ব্ল্যাক ব্যাক, ঠিক আছে, যাকে আমরা চিঙ্গারা হরিণ, তাই না। এখানে কি হতো, যে বিষ্ণই ভিলেজ ইন রাজস্থান, ব্ল্যাক বাক, নীলগাই, পিকক্স ক্যান বি সিন অ্যাজ এ ইন্ট্রিগাল পার্ট মানে ইনসেপারেবল। এই সমস্ত জিনিসগুলো বিষ্ণই কমিউনিটিতে কাস্টম কী হতো, যে ব্ল্যাক বাক, নীলগাই এবং পিকককে কনসিডার করা হতো একদম সেক্রেট অ্যানিম্যাল হিসাবে, এবং দে আর দ্য ইনসেপারেবল পার্ট অফ দেয়ার কালচার, তাই না। সেজন্য হচ্ছে ইন্ট্রিগাল পার্ট, ঠিক আছে, অফ দ্য কমিউনিটি। সেজন্য নোবডি ক্যান হার্ম দেম, যেহেতু তার বিষ্ণই সমাজে দে কনসিডার দ্য ব্ল্যাক বাক অর্থাৎ চিঙ্গারা, নীলগাই অ্যান্ড পিকক অ্যাজ এ সেক্রেট অ্যানিমেল, সো নোবডি ক্যান অ্যালাউ টু হার্ট দেম, ঠিক আছে। সেই জন্য কমিউনিটি অ্যান্ড নোবডি ক্যান হার্ট দেম। তাহলে বোঝা গেল যে সেক্রেট গ্রুপের মাধ্যমে কি হচ্ছে, কীভাবে কমিউনিটি কনজারভেশনের যে প্রসেসটা, সেখানে কি হচ্ছে, আমরা সেক্রেট গ্রুপ কীভাবে আমরা ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফকে কনজার্ভ করছে,
কীভাবে করলো, যে সেক্রেট গ্রুপ মানে আমরা দেখলাম যেটা যে তারা কি করছে, তাদেরকে একদম অ্যাসক্রাইব করে দিচ্ছে কাদের সাথে, গডের সাথে, ঠিক আছে। সেই জন্য অ্যাজ এ গড হিসাবে, কারণ আমরা মানে নেচারের প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি তারা মানে প্রোটেক্ট করা উচিত, কারণ তারা দেবদেবীর একটা অংশ, ঠিক আছে। সুতরাং এই স্লাইডে আমরা এটাই পড়লাম। এবার আমরা দেখব যে কমিউনিটি অ্যান্ড কনজারভেশনে কীভাবে কয়েকটা মুভমেন্ট আছে, ঠিক আছে, বীজ বাঁচাও আন্দোলন, তারপর চিপকো মুভমেন্ট, সেই মুভমেন্টগুলো কীভাবে আমাদের ওয়াইল্ড লাইফ, ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফকে কনজার্ভ করেছিল, অর্থাৎ কমিউনিটি কনজারভেশনে তাদের কি মানে পার্টিসিপেশন ছিল, সেটাই আমরা দেখব। কমিউনিটি কনজারভেশনের দুটো আমরা উদাহরণ দেখব, ঠিক আছে। যেমন একটা হচ্ছে চিপকো মুভমেন্ট, সেকেন্ড হচ্ছে বীজ বাঁচাও আন্দোলন। এই দুটো মুভমেন্টের মাধ্যমে কিভাবে লোকেদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছিল, যার মাধ্যমে তারা কি করেছিল, যে এই ওয়াইল্ড লাইফ এবং ফরেস্টকে তারা প্রোটেকশন দিয়েছিল, ঠিক আছে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে চিপকো মুভমেন্ট। এই চিপকো, এই যে টার্মটা, চিপকো টার্মটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি এটা হিন্দি কথা, ঠিক আছে। চিপকো মানে হচ্ছে টু হাগ টু হুম, এখানে হচ্ছে ট্রিদের। এবার কেন এই চিপকো মুভমেন্টটা স্টার্ট হয়েছিল, অ্যাকচুয়ালি এই যে চিপকো মুভমেন্টটা স্টার্ট হয়েছিল তার পিছনে কারণ হচ্ছে, প্রথমে ভিলেজার্সদের সাথে এই যে উত্তরাখণ্ডের হিমালয়ান রিজিয়নটাতে, ওখানে তাদের মধ্যে ডিসপিউট স্টার্ট হয়, ঠিক আছে। ভিলেজার্সের সাথে কাদের, দ্য লগিং কন্ট্রাক্টরদের সাথে। এবং লগিং কন্ট্রাক্টর মানে হচ্ছে যারা কাঠকে কেটে, মানে অর্থাৎ কাঠকে কাটে আর কি, হয়তো গাছকে কেটে তা কাঠের হয়তো ব্যবসা করে মেবি, সেই লগিং কন্ট্রাক্টরদের সাথে কি হয়, এদের স্টার্ট হয়, মানে ডিসপিউট স্টার্ট হয়। অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ নন ভায়োলেন্স প্রোটেস্ট টু প্রোটেক্ট দ্য ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান সে দ্য ফরেস্ট ফ্রম দ্য ডিস্ট্রাকশন, ঠিক আছে। এবার এই যে যখন এটা স্টার্ট হয়, ঠিক আছে, তো তখন ভিলেজার্সরা কি করে, এই যে চিপকো, এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটাকে স্টার্ট করেছিল একজন রিনাউন্স, যে একজন এনভায়রনমেন্টালিস্ট, যার নাম ছিল সুন্দরলাল বহুগুণা। কোথায়, কবে, 1970-তে উত্তরাখণ্ডে এটা স্টার্ট হয়েছিল। সুন্দরলাল বহুগুণা, এই সুন্দরলাল বহুগুণাই অ্যাট ফার্স্ট কয়েন দ্য টার্ম চিপকো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে সুন্দরলাল বহুগুণা কি বলেছিল, ভিলেজার্স উড হাগ দেম, অর্থাৎ হাগ দেম ট্রি ফ্রম বিং কাট ডাউন বাই দ্য লগ কন্ট্রাক্টার্স, ঠিক আছে। কারণ কি, কারণ গাছ যদি কেটে দেয় এই রিজিয়নটা, এটা ট্রাইবাল, অর্থাৎ এই যে রুরাল, উত্তরাখণ্ডের রুরাল হিমালয়ান রিজিয়নটাতে, তাহলে কি হবে, কারণ এই রিজিয়নের লোকটাদের টোটালি যে লাইভলিহুডটা, তারা ডিপেন্ডেন্ট অন দ্য ফরেস্ট, তাই তো। তাহলে ফরেস্টকে বাঁচার, যদি ফরেস্টটাই যদি না থাকে, তাহলে তাদের তো লাইফস্টাইলটা হার্ডশিপে কনভার্ট হয়ে যাবে, বিভিন্ন রকম প্রবলেম হবে, তাই না। তো সেই জন্য কি হলো, সুন্দরলাল বহুগুণা বললো যে, কি করলো, এই চিপকো টার্মটাকে কয়েন করলো, যে টু হাগ দ্য ট্রি, ঠিক আছে। যদি তারা গাছকে এরকম আটকে, যখন তারা যারা গাছ কাটার লোক, তারা গাছ যখন কাটতে এলো, তখন তারা গাছটাকে, প্রত্যেকটা লোক কি হলো, গাছটাকে এরকম করে হাগ করে চিপকে ধরলো, তাহলে তারা লোকটাকে কাটতে পারছে না, ঠিক আছে, তাদের এক্স দিয়ে। সেই জন্য ভিলেজার্স উড বি হাগ দেম বিং কাট ডাউন দ্য ট্রি, ঠিক আছে। এবার এই যে মুভমেন্টটা ছিল, এই মুভমেন্টটা প্রথমে কেন, কি অর্থাৎ যে এই মুভমেন্টের মাধ্যমে কি সফলতা পেয়েছিল, এটা দ্য ফেমাস চিপকো মুভমেন্ট ইন দ্য হিমালয়ান রিজিয়ন সাকসেসফুলি রেজিস্টার্ড দ্য ডিফরেস্টেশন। তা আমরা তো প্রথমেই ইনিশিয়ালি তো আমরা বললাম যে এটা সাকসেসফুল একটা মুভমেন্ট হয়েছিল, ডিফরেস্টেশনকে এটা কি করেছিল, একদম আটকে দিয়েছিল, ঠিক আছে। কারণ এখানে এসেছিল যে লগ কন্ট্রাক্টররা কী করতে এসেছিল, গাছ কাটতে এসেছিল, সুতরাং তারা গাছ কাটতে পারলো না এই মুভমেন্টের জন্য। তারপর কি, সেকেন্ড হচ্ছে দ্য মুভমেন্ট অলসো হেল্প লোকাল ট্র্যাডিশন, ঠিক আছে, লোকাল ট্র্যাডিশনকে একজুট হতে হেল্প করলো, টু প্রিজার্ভ দেয়ার কি কালচার অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য এই মুভমেন্টটা কি ইম্পর্টেন্ট। গাছ থাকবে তবেই তো সেখানে বায়োডাইভার্সিটি বেশি থাকবে, এবং গাছ যদি না থাকে তাহলে কী হবে, অর্থাৎ গাছের উপরই লাইভলিহুডটা নির্ভর করছে তাদের, এবং তার সাথে বায়োডাইভার্সিটিটাও কী হবে, মানে অ্যাবলিশ হয়ে যাবে।
সেকেন্ড হচ্ছে ইট অ্যালাউ পিপল টু অবটেন বেসিক নেসেসিটিস ফ্রম দ্য ফরেস্ট সাচ অ্যাজ শেল্টার, ফুড অ্যান্ড ফুড ফর ক্যাটল। এই জঙ্গল তাদেরকে কি দিত? জঙ্গল তাদেরকে অ্যালাউ প্রোভাইড করতো, কি করতো? বেসিক নেসেসিটিস, ঠিক আছে। আর কি ফরেস্ট থেকে আর কি পেত? সাচ অ্যাজ শেল্টার অ্যান্ড ফুড ফর দ্য ক্যাটল, অর্থাৎ তাদের যে গরু ছাগল যে সমস্ত ছিল সেগুলোকে যে চড়ানোর যে জায়গা, সেখানে এই জঙ্গলে তারা চড়াতো। তাহলে জঙ্গলটা না থাকলে কি করে হবে? এবং এরপরে কি ইনক্রিজ কমিউনিটি অ্যাফরেস্টেশন, এই যে ডিফরেস্টেশন তারা স্টপ করলো, তার সাথে সাথে কি করলো? তারা কমিউনিটি অর্থাৎ এক টুগেদার তারা কি করলো? কম্বাইনলি তারা কি করলো? অ্যাফরেস্টেশন স্টার্ট করলো, আরও বেশি বেশি করে সেই অঞ্চলে গাছ লাগাতে লাগলো, তাই না? সেজন্য ইনক্রিজড কি করলো? ইনক্রিজড কমিউনিটি অ্যাফরেস্টেশন উইথ ইন্ডিজিনাস স্পিসিস সাকসেসফুল। ইন্ডিজিনিয়াস মানে অর্থাৎ আমাদের এখানকার যে ওই লোকালি যে রিজিয়নগুলো প্ল্যান্ট এবং প্ল্যান্ট কমিউনিটি আছে তাদেরকে সেখানে গ্রো করতে লাগলো এবং সেটা সাকসেসফুল হলো, ঠিক আছে। অর্থাৎ এই আন্দোলনের মাধ্যমে কি হলো? এনভায়রনমেন্টাল প্রোটেকশন হলো, ডিফরেস্টেশন কন্ট্রোল হলো, আবার কি হলো? অথচ অ্যাফরেস্টেশনটা আবার কি হলো? বেশি বৃদ্ধি পেল। তাহলে এইভাবে কি হলো? চিপকো মুভমেন্ট, কীভাবে মুভমেন্টের মাধ্যমে একটা উদাহরণ দেখলাম যে কীভাবে আমরা কমিউনিটি এবং কনসার্ভ, এই কমিউনিটির ওই অঞ্চলের রিজিয়নের লোকরা কীভাবে কনসার্ভ করেছিল, ঠিক আছে, ফরেস্টকে। সেকেন্ড একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে বীজ বাঁচাও আন্দোলন, ঠিক আছে। বীজ বাঁচাও আন্দোলন অর্থাৎ সিডকে প্রোটেক্ট করতে হবে, বীজ বাঁচাও আন্দোলন, ঠিক আছে। এখানে কি বলেছে? এখানে হচ্ছে যে ফার্মার্স অ্যান্ড সিটিজেন গ্রুপ, কিছু ফার্মার এবং সিটিজেন গ্রুপ কি করলো? এই বীজ বাঁচাও আন্দোলন স্টার্ট করলো। দে স্টার্টেড দ্য বীজ বাঁচাও আন্দোলন ইন তেহরি, ঠিক আছে। এবং তাদের সঙ্গে আরেকটা যে এনজিও ছিল সেও যুক্ত হলো, যেন হচ্ছে নাবদান্নাও। কাজ ছিল কি? এরাও যে প্রিন্সিপালের যে অবজেক্টিভ নিয়ে কাজ করছিল, এও নাবদান্নাও কিন্তু সেই অবজেক্টিভ নিয়ে কাজ করছিল যে কীভাবে বীজকে বাঁচানো যায়। এবার বীজ বাঁচাও মানে কি? কীভাবে সিডকে প্রোটেক্ট করবে? হ্যাভ শোন দ্যাট, তারা দেখিয়েছিল, অর্থাৎ বীজ বাঁচাও আন্দোলনের টিম অ্যান্ড নাবদান্না এনজিও তারা দেখিয়েছিল, তারা প্রুভ করেছিল দ্যাট অ্যাডিকুয়েট লেভেলস অফ কি হচ্ছে ডাইভার্সিফাইড ক্রপ প্রোডাকশন। ডাইভার্স মানে অর্থাৎ বিভিন্ন ধরনের যে মানে ডিফারেন্ট টাইপস অফ মানে ক্রপ, ঠিক আছে। ডাইভার্সিফাইড অ্যাকচুয়ালি কি হয়? যে রিজিয়নটাতে অর্থাৎ মানে লাইফের যত ডাইভার্সিটি থাকবে, তাটা বায়োলজিক্যালি অর্থাৎ ডাইভার্সিটি রিচ যত হবে সেই রিজিয়নটা তত প্রসপারাস হবে, তাই না? সিঙ্গেল ক্রপ যদি থাকে, যদি দেখালে ডাবল ক্রপ আছে, সিঙ্গেল ক্রপ আছে, বা 2-3টে হয়তো ফসল চাষ হচ্ছে, সেখানে ক্রপ ডাইভার্সিটি না বাড়ালে কী হবে? কোনো কারণে যদি একটা ক্রপ যদি ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে সেই ক্রপটা কিন্তু একদম চিরতরে হারিয়ে যাবে। তাহলে সেখানে কী হবে? ডাইভার্সিফাইড ক্রপ। এবার এই ডাইভার্সিফাইড ক্রপটা যে হচ্ছে, সেটা আমরা এখন কি করছি? আমরা ম্যাক্সিমামটাই যে কেমিক্যাল অর্থাৎ সিনথেটিক কেমিক্যাল অর্থাৎ ল্যাবরেটরি মেড কেমিক্যাল ইউজ করছি, বিভিন্ন রকম যে ম্যানিওর, ঠিক আছে, সার টার যে আমরা যে এই চাষের জন্য ব্যবহার করি, সেগুলো ম্যাক্সিমামলি আমাদের কিন্তু ফ্যাক্টরি মেড, ঠিক আছে, সিনথেটিক মেড। এবং এই সিনথেটিক ইউজ না করার ফলেও তার সাথে আমরা আর কি করছি? এইগুলো ইউজ করব না। প্লাস আবার কি করব? যে এর যে অরিজিনাল যে সিডস অর্থাৎ কোনো ভ্যারাইটি অর্থাৎ হাইব্রিড না তৈরি করে, ঠিক আছে। আমাদের যে ফুড যে প্রোডাকশন যে মেন যে এনসিএন যে ফুড প্রোডাকশন আছে, সেখান থেকে আমরা তো কি বলেছি? আমরা যে নতুন এত সায়েন্টিফিক ইনভেনশন হয়েছে, কিন্তু আমাদের এখানে কি হয়নি? নতুন কোনো ফুড ক্রপ আমরা তৈরি করতে পারিনি, বুঝেছি কি? কিন্তু আমরা কি করেছি? আমরা হাই ইল্ডিং প্রোডাকশনের জন্য কি করেছি? হাইব্রিড তৈরি করে গেছি, ঠিক আছে। তাহলে সুতরাং কি হচ্ছে? এই উইদাউট কোনো হাইব্রিড প্রোডাকশন অথবা সেই প্রোডাকশনে কি করব? কোনো সিনথেটিক কেমিক্যাল ছাড়াই কি করব? দিস আর দ্য পসিবল আর ইকোনমিক্যালি ভায়াবল মানে হচ্ছে যেটা লং টাইম পর্যন্ত সাস্টেন করবে, ঠিক আছে, যেটা আমরা বলতে পারি যে ফিজিয়েবল, ইকোনমিক্যালি ফিজিয়েবল অলসো, লাভদায়ক হতে পারে। এবং এটা কি করবে? ক্যাপেবল ওয়ার্কিং সাকসেসফুলি, তার মানে হচ্ছে ভায়াবল, ঠিক আছে। অর্থাৎ এই যে আন্দোলনের মেন উদ্দেশ্যটাই হচ্ছে কি? যে বীজ বাঁচাও আন্দোলনের যে কোনো রকম সিনথেটিক কোনো ফার্টিলাইজার ইউজ না করে, কোনো হাই ইল্ডিং সিড ইউজ না করে, আমাদের যে এনসিএন যে মানে কি বলবো ডাইভার্সিফাইড ক্রপকে আমরা গ্রো করতে পারি,
এবং যার মাধ্যমে কি হবে আমরা ইকোনমিক্যালি ফিজিয়েবল হতে পারি। ঠিক আছে, সেটা এই বীজ বাঁচাও আন্দোলন এবং নবদান্যা যে এনজিও ছিল তারা এটা দেখিয়েছিল। তাহলে সুতরাং আমরা দেখলাম যে কমিউনিটি কনজারভেশনের মধ্যে দুটো মুভমেন্টের মাধ্যমে, একটা চিপকো মুভমেন্ট আর একটা বীজ বাঁচাও মুভমেন্টের মধ্যে দেখলাম যে কিভাবে তারা ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফকে প্রিজার্ভ করছে। এবার নেক্সট স্লাইডে আমরা দেখব যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কি, এবং জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট থেকেও তোমাদের বড় কোশ্চেন আসার সম্ভাবনা সবথেকে থেকে বেশি। ঠিক আছে, এবার জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের আন্ডারে আমরা কি করব, ঠিক আছে, কোন কোন জিনিসগুলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের আন্ডারে আসছে সেগুলো আমরা নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি। নাও উই উইল ডিসকাস দ্য জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। সংক্ষেপে আমরা বলবো JFM, অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টটা কি, তাই না? এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এখান থেকে মানে এই যে ম্যানেজমেন্টে যত কোয়েশ্চেন হয়, অর্থাৎ এই স্লাইডের এই যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টটা দেখছো, এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন 5 নম্বরের 5 মার্কসে একটা কোয়েশ্চেন হয়, যে এরকম টাইপের হয় যে ডেসক্রাইব হাউ কমিউনিটিজ হ্যাভ কনজার্ভ অ্যান্ড প্রোটেক্টেড দ্য ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ ইন ইন্ডিয়া, তাই না? অর্থাৎ যে কমিউনিটিসদের মানে কিভাবে প্রোটেক্ট করার যে রোল, সেটা এটা এখানে দেখানো আছে। সো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জিনিসটা কি, অর্থাৎ এখানে কথার মধ্যে আছে জয়েন্ট, তাই না? জয়েন্ট অর্থাৎ জয়েন্ট ভেঞ্চার কাদের মধ্যে? সরকার, তার সাথে সেই রিজিয়নে যারা বসবাস করবে সেই কমিউনিটির লোকেদের মধ্যে, তাই না? প্রথম আগের স্লাইডে আমরা কি বললাম, যে সরকার তো প্ল্যানিং করবে, ঠিক আছে, কিন্তু সেই কাদের জন্য প্ল্যানিং করবে? সেই যে রিজিয়নের লোকেদের জন্য সেই প্ল্যানটা ইমপ্লিমেন্ট হবে। তাদের যদি পিপলস পার্টিসিপেশন না থাকে তাহলে সেই প্ল্যানটা তো সাকসেসফুল হবে না, কারণ সরকার যতই তার ফরেস্ট ডিপার্টমেন্ট থাকুক বা তার সরকারের লোক থাকুক, সুতরাং লোকেদের যদি অংশীদারিত্ব ভাগিদারিত্ব না থাকে, সুতরাং সেই ইমপ্লিমেন্টেশনটা সেই যাদের জন্য তাদের যদি পার্টিসিপেশন না থাকে তাহলে সেটা সাকসেসফুল হবে না। তাহলে এখানে তার জন্য সরকার কি করলো, এই যে একটা জয়েন্ট ভেঞ্চার, তাই না? জয়েন্ট ভেঞ্চার কি, সেই জন্য ফরেস্টের অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট একটা ক্রিয়েট করলো। তো কি বলছে, প্রথমে কি হলো, যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম ফার্নিশেস এ গুড এক্সাম্পল ফর ইনভলভিং লোকাল কমিউনিটিস, তাই না? যদি আমার এই রিজিয়নে যদি দেখা গেল যে কোনো প্রোটেকশনের রিলেটেড হয়তো কোনো ইস্যু হলো, কোনো কিছু ইস্যু হলো, তো সেখানে কি হবে, তো এই রিজিয়নের লোকেদেরকে সেখানে তো পার্টিসিপেট করতে হবে, তাই না? এই রিজিয়নের লোকেদের কিন্তু পার্টিসিপেট করতে হবে। তারা যদি পার্টিসিপেট না করতে হবে, এই রিজিয়নের যে ফরেস্ট যে কনজারভেশনের যে প্ল্যানিংটা সেটা তো ফেল করবে। তাহলে এখানে কি করবে, গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্ট তো রয়েছে, তার সাথে কি হবে, এই পিপলস পার্টিসিপেশনে চাই ওই রিজিয়নটা, তাই না? তাহলে এখানে কি বলছে, তখন অর্থাৎ এই যে জয়েন্ট প্রোগ্রাম, যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম, এটা কি হবে, ফার্নিশ করবে এ গুড এক্সাম্পল অফ কাদের ইনভলভমেন্ট অফ লোকাল কমিউনিটিজ ইন দা কিসের জন্য, ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্টোরেশন অফ ডিগ্রেডেড ফরেস্ট, তাই না? অর্থাৎ কোনো একটা জিনিসের ল যখন ইমপ্লিমেন্ট হবে, তাকে কিন্তু কি করতে হবে, কন্ট্রোল এবং ডিটারমাইন করবে, অর্থাৎ তাকে ম্যানেজমেন্ট করতে হবে। ম্যানেজমেন্ট কি করবে, এবং রিস্টোরেশন করতে হবে ডিগ্রেডেড ফরেস্ট, অর্থাৎ যে ফরেস্টে বা যে ওয়াইল্ড লাইফে যে যতটা ক্ষতি হয়ে, যতটা ডিপ্লেশন হয়েছে, কিভাবে তাকে রিস্টোর করা যায়, ঠিক আছে, কিভাবে তাকে রিস্টোর করা যায়, তার পুরো দায়িত্বটা কাদেরকে নিতে হবে, সেই রিজিয়নে বসবাসকারী কমিউনিটিদের মধ্যে নিতে হবে। এবং তার সাথে কি করবে, সরকারও জয়েন্ট ভেঞ্চার করবে, সরকারও কি করবে, তাকে হেল্প করবে। সেই জন্য কি বলছে, এটা তখনই ফার্নিশ হবে এ গুড এক্সাম্পল অফ ইনভলভিং দ্য লোকাল কমিউনিটিদের পার্টিসিপেশন দরকার, তাই না? নেক্সট কি, এখানে কি বলছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট has been a formal existence since 1980 when the state of Odisha passed this resolution resolution on joint forest management। অর্থাৎ এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এই রেজুলেশনটা কোথায় প্রথমে পাস করেছিল, উড়িষ্যা স্টেটে, ঠিক আছে,
উড়িষ্যা স্টেটে। এই রেজুলেশনটা কি, অর্থাৎ কোন একটা রিজিয়নে কি আমরা বললাম যে হয়তো সরকার যে সমস্ত কিছু যে সরকারি ইমপ্লিমেন্ট করবে তা তো নয়, অর্থাৎ সেখানে সেই রিজিয়নটাতে কি পিপুলস পার্টিসিপেশন থাকবে, ঠিক আছে, যেটা বারবার করে বলছি। সেকেন্ড হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ডিপেন্ডস অন দ্য ফরমেশন অফ লোকাল লোকাল অর্থাৎ লোকাল কমিউনিটিজ আমাদের ভিলেজেস পড়ছে, ইনস্টিটিউশন দ্যাট আন্ডারটেক প্রোটেকশন অ্যাক্টিভিটিস। তাহলে কি করবে, লোকাল যে ভিলেজ যে রিজিয়নের লোক, সেই রিজিয়নের ভিলেজার্সরা কি করবে, দে উইল অলসো প্রোটেক্ট দ্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড অলসো প্ল্যান্ট স্পিসিস, ঠিক আছে। তাহলে তারা কি করবে, আন্ডারটেক প্রোটেকশন অ্যাক্টিভিটিস মোস্টলি অন ডিগ্রেডেড ফরেস্ট ল্যান্ড ম্যানেজ বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট। তার মানে কি, সাপোজ যে এই যে একটা আমি দেখালাম, এই সাপোজ এটা একটা ল্যান্ড, ঠিক আছে, একটা ফরেস্ট ল্যান্ড। এই যে ফরেস্ট ল্যান্ডে এখানে কি আছে, এটা ডিপার্টমেন্ট কি আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আছে। কার অধীন আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আছে। অর্থাৎ এই যে ফরেস্ট রিজিয়ন, এখানে যে বায়োডাইভার্সিটি বা ওয়াইল্ড লাইফ বা যে কোনো প্ল্যান্ট স্পিসিসের যে কোনো ডিগ্রেডেশন হলো, অর্থাৎ কোনো গাছ বা কোনো প্রজাতি হয়তো বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো সেখানে এই যে প্রোটেকশনের যে দায়িত্বটা দিল, কে দিল, এই জায়গাটা রয়েছে সরকারের। অর্থাৎ এদেরকে এই প্ল্যান্ট কমিউনিটিসদের আপহোল্ড করার দায়িত্ব কারা নেবে, অর্থাৎ ওই যে ওই অঞ্চলে বসবাসকারী কমিউনিটিরা, ইনহ্যাবিটেন্টসরা এর দায়িত্ব নেবে, ঠিক আছে। দে উইল টেক দ্য রেসপন্সিবিলিটি ফর আপব্রিঙ্গিং, ঠিক আছে। তাহলে অর্থাৎ জয়েন্ট ফরেস্টে কি দেখলাম, সেই জন্য কি বলছে, জয়েন্ট ফরেস্ট এটা কখনই ডিপেন্ড করছে কার উপর, দ্য ফরমেশন অফ লোকাল, অর্থাৎ লোকাল পিপুলটা কতটা সেই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টে পার্টিসিপেট করছে এবং আন্ডারটেক দ্য প্রোটেকশন করবে, এবং অ্যাক্টিভিটি মোস্টলি ডিগ্রেডেড ফরেস্ট, ডিগ্রেডেড মানে যেটা ডিপ্লেশন হয়ে গেছে, তাই না, অর্থাৎ হিউম্যান যে এক্সেসিভ ইউজের ফলে কি হয়েছে, আমরা ডিগ্রেডেড করে ফেলেছি, তাকে আবার পুনরায় রিস্টোর করব। রিস্টোর করা সেই জায়গাটা হচ্ছে ফরেস্টের, এবং সেখানে যে মানে আন্ডারটেক মানে অ্যাক্টিভিটিসটাকে কারা নেবে, সেখানকার লোকেরা, ঠিক আছে, তারা দায়িত্বটা সরকারের সাথে কি করবে, বহন করবে। থার্ড কি বলছে, তার ফলে কি হবে, তারা হয়তো তারা সরকারের জন্য তারা কি করছে, এই ফরেস্ট রিজিয়নটা কি করছে, প্রোটেকশনের দায়িত্ব নিচ্ছে সরকারের সাথে, কিন্তু অ্যাজ এ রেজাল্ট কি হবে, অ্যাজ এ রেজাল্ট তারা কি পাবে, তারা কি বলছে, তাহলে ইন রিটার্ন, ঠিক আছে, ইন রিটার্ন কি তারা কি পাচ্ছে, দ্য মেম্বার্স অফ দিস কমিউনিটিজ, ঠিক আছে, এন্টাইটেলড কি হবে, যে ইন্টারমিডিয়েটারি বেনিফিট লাইক নন টিম্বার ফরেস্ট প্রডিউস মানে অর্থাৎ কাঠটা ছাড়া কি কি পাবে, তারা ফরেস্টার দেখা গেল কোনো কিছু কালেক্ট করতে পারছে, হয়তো যে মধু সেখান থেকে নিচ্ছে, মোম নিচ্ছে, ছোট ছোট হয়তো পাতা নিচ্ছে, পাতা দিয়ে হয়তো কোনো রকমের তাদের কোনো লাইভলিহুডের জন্য কোনো কিছু দরকার, সেটা ফরেস্ট থেকে নিচ্ছে, ঠিক আছে। তাদের অ্যাজ এ ছোট ছোট ডাল পাল্লা এগুলো সব ফরেস্ট থেকে হয়তো তারা নিচ্ছে, অ্যাজ এ জ্বালানি হিসাবে নিচ্ছে, উড ফায়ার হিসাবে নিচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য কি হলো, আর কি হবে, আর অ্যান্ড শেয়ার, কি শেয়ার দেবে, ইন দ্য টিম্বার হারভেস্টেড মানে টিম্বার হারভেস্টেড বাই সাকসেসফুল প্রোটেকশন। অর্থাৎ এই রিজিয়ন দেখা গেল যে এই রিজিয়নে যে ফরেস্ট রিজিয়নে যে ল্যান্ডটা রয়েছে, সেখানে কি হলো, এই যে প্রোটেকশনটা সাকসেসফুলি হলো, অর্থাৎ সাকসেসফুল প্রোটেকশন দেওয়া হলো, যে এন্ডেঞ্জার যে সমস্ত প্ল্যান্ট ছিল তারা ঠিকঠাক ভাবে গ্রো করে গেল। তারপর কিছুদিন পর তো দেখা গেল যে গাছ এখান থেকে তো গাছটা তো মারা যাবে কোনো না কোনো দিন, তো সেই মারা যাওয়ার ফলে সেই গাছটা কাটার ফলে যে টিম্বার হবে, অর্থাৎ যে কাঠ পাওয়া যাবে, সেই কাঠটা কি হবে, তাদেরকে একটু তাদের সাথে কিন্তু শেয়ার করা হবে, ঠিক আছে। সুতরাং সাকসেসফুল প্রোটেকশনে, অর্থাৎ যে প্রোটেকশন কমপ্লিট হওয়ার পরে যে টিম্বারটা পাওয়া যাবে, সেখানে কি হচ্ছে, তাদেরকে লোকাল কমিউনিটিদেরকে সেই কাঠটা একটু শেয়ার দেওয়া হচ্ছে। তার আগে তারা কি পাচ্ছে, ওখান থেকে নন ফরেস্ট যে প্রডিউস যেগুলো সমস্ত আছে, অর্থাৎ কাঠ ব্যতীত ফরেস্ট থেকে মোটামুটি যেটা অ্যাক্টিভার করা যায়, সেটা নিয়ে তারা কি, তারা এই লোকাল এরিয়া তাদের লাইভলিহুডটাকে মেনটেন করছে, ঠিক আছে। সুতরাং তারা প্রোটেকশন করছে, তার বিনিময়ে যদি তারা কিছু না পায়, তাদের কিছু রিল্যাক্সেশন না দেয় ফরেস্ট ডিপার্টমেন্ট, তাহলে তারা কেন মানে এমনি প্রোটেক্ট করবে, ঠিক আছে। সুতরাং অ্যাজ এ রিওয়ার্ড হিসেবে তাদেরকে এইগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে,
বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আমরা দেখলাম কিভাবে লোকাল যে পিপলস পার্টিসিপেশন, তাদের কিন্তু একটা বড় রকমের অংশীদারিত্ব এখানে। এটা সাকসেসফুল হতে গেলে কি করতে হয়, কোনো জায়গায় যে ডিগ্রেডেড যে ফরেস্ট বা কোনো প্রোটেক্টেড ফরেস্ট আছে ল্যান্ড ম্যানেজমেন্টের জন্য, এই ফরেস্ট কমিউনিটি পার্টিসিপেশন কিন্তু দরকার। কারণ সরকার যতই কি করুক, আইন ইমপ্লিমেন্ট করুক, যদি সেখানকার সেই লোকের যদি পার্টিসিপেশন না থাকে, তাহলে কিন্তু এটা মানে সাকসেসফুল হওয়া কিন্তু সম্ভব নয়। সেই জন্য অ্যাজ এ রিওয়ার্ড হিসেবে তাদেরকে দেওয়া হলো এই সমস্ত জিনিসগুলো, তাদেরকে ছুট দেওয়া হলো, যেহেতু তারা হেল্প করছে বলে, ঠিক আছে? তো সুতরাং এইটুকুই আমাদের এই চ্যাপ্টারে এইটুকুই ছিল। এই স্লাইডে আমরা দেখলাম যে সংক্ষেপে হচ্ছে JFM অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কি, ঠিক আছে? এবার ফরেস্ট ম্যানেজমেন্ট তো আমাদের হয়ে হলো, ঠিক আছে? ফ্লোরাফোনা থেকে আরম্ভ করে আমরা এই ভিডিওতে আমরা দেখলাম, এই গোটা সিরিজটাতে আমরা কি দেখলাম, যে তাদের টাইপস অ্যান্ড কনজারভেশন দেখলাম, ঠিক আছে? এবং এই কনজারভেশনে পিপলস পার্টিসিপেশন দেখলাম। তো সুতরাং এই যে পার্টিসিপেশন তো আমাদের হলো, কিন্তু এই যে অবশেষে আমরা কি বলতে পারি, যে এই যে বোথ এই যে এনভায়রনমেন্টাল মানে ডিস্ট্রাকশন অ্যান্ড কি হচ্ছে যে রিকনস্ট্রাকশন, অর্থাৎ কার ওয়াইল্ড লাইফ এবং ফরেস্টের কি হচ্ছে, এটা গোয়িং অন সাইড বাই সাইড, একই সাথেই চলছে। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেডও হচ্ছে, তার সাথে সাথে কিছু প্রিকশনারি কিছু মেজারমেন্টও নেওয়া হচ্ছে, যার ফলে কি হচ্ছে ফরেস্ট আস্তে আস্তে কিন্তু গ্রো করছে, ঠিক আছে? এবং এখানে কি করছে, এই যে রিজিয়নে ফরেস্ট যে কনজারভেশন প্রসেসে আমরা কি দেখলাম, যে লোকাল যে কমিউনিটিস আছে তাদেরকে কি করছে, হ্যাভ টু ইনভলভ, তাদেরকে আরো বেশি ইনভলভ হতে হবে ইন সাম কাইন্ডস অফ ন্যাচারাল অ্যান্ড রিসোর্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে? তাদেরকে ন্যাচারাল রিসোর্স এবং ম্যানেজমেন্টের লোকের যে পার্টিসিপেশন, সেটাকে কিন্তু আরো একটু আপহোল্ড করতে হবে। কিন্তু এই পিপল পার্টিসিপেশন আমরা বলতে পারি স্টিল নাও ইট ইজ লিমিটেড, ঠিক আছে? কারণ যাদের এখন ইন্টারেস্ট আছে তারাই কিন্তু একমাত্র ফরেস্টকে সেই রিজিয়নে তাদের ইন্টারেস্টে ফরেস্টকে প্রোটেক্ট করছে। কিন্তু অ্যাজ এ হোল হিসাবে কি করতে হবে, আমাদের যে ফরেস্ট যে এক কথা ইম্পর্টেন্ট, ফরেস্টের সাথে তার সাথে শুধু ফরেস্টও থাকে না, আমরা কি দেখলাম তার সাথে অনেক ওয়াইল্ড লাইফও তার সাথে রিলেটেড। সুতরাং বায়োডাইভার্সিটি এনরিচ করার জন্য কি করতে হবে, আমাদের প্রত্যেককেই কিন্তু ফরেস্টের উপর বেশি ধ্যান দিতে হবে এবং প্রত্যেকেই দায়িত্ব নিতে হবে যে কিভাবে আমরা ফরেস্টকে কনজার্ভ করতে পারি। কারণ আমরা যতটাকে কনজার্ভ করতে পারবো আমাদেরই কি হবে, ততটাই কিন্তু আমরা বেনিফিট, আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক থাকবে, বায়োডাইভার্সিটি ঠিক থাকবে, ফুড চেন থেকে ফুড ওয়েব সমস্ত কিছু কিন্তু আমাদের কন্ট্রোলে থাকবে। প্রত্যেকটা জিনিস কিন্তু ডিপেন্ড করছে কিসের উপর, যে আমরা কিভাবে ফরেস্টকে কন্ট্রোল করছি। ফরেস্টের সাথে তার সাথে যত ফরেস্ট কন্ট্রোল হবে, তার সাথে ওয়াইল্ড লাইফও তাদের সাথে, সুতরাং তাদের আমাদের সাথে কন্ট্রোল হবে, তাই না? তাহলে সুতরাং এই ভিডিওতে আজকের এই জিওগ্রাফি যে সেকেন্ড যে লেসনটা, সেটা এইটুকুই। সুতরাং নেক্সট ভিডিওতে আমরা আবার দেখবো। সো কিপ লার্নিং অ্যান্ড স্টে কানেক্টেড অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ।